নিস্তব্ধ রজনী তখন মধ্যপ্রহর। রাস্তায় চারিদিকে সারমেয়দের ডাক শোনা যাচ্ছে অহর্নিশ। পাকা সড়কের ওপর দিয়ে সাই সাই করে ছুটে চলেছে যন্ত্র দানবগুলো। পীযূষ আজ একটা কনস্ট্রাকশন সাইটে ভিজিট করতে গিয়ে ভীষণ দেরি করে ফেলে। যার তরুণ এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব ড্রাইভ করছে যাতে দ্রুত বাড়িতে পৌঁছতে পারে, কারণ অনু বাড়িতে একা আছে। এরই মাঝে হঠাৎ কোথা থেকে কেউ একজন ছুটতে ছুটতে এসে ঝাঁপিয়ে পড়ে পীযূষের গাড়ির সামনে। আকস্মিক কাজটি ঘটায় দ্রুত হাতে ব্রেক চাপে পীযূষ। রক্ষা পায় বড়সড় একটি অ্যাক্সিডেন্টের হাত থেকে। মধ্য কলকাতার 10তলা বিল্ডিং এর 7ম ফ্লোরে এক ফ্ল্যাটে চিন্তিত এক দম্পতি বসে আছে হাতে মোবাইল নিয়ে। কাঙ্ক্ষিত নম্বরটিতে বারবার ফোন করেও কাঙ্ক্ষিত মানুষটির সাথে কিছুতেই যোগাযোগ করতে পারছে না, কারণ তাদের আদরের মেয়ে এখনো বাড়িতে ফেরেনি। বর্তমানে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত এখন প্রায় 1টা বাজতে চলল। চিন্তায় পাগল হয়ে রঞ্জনবাবুর স্ত্রী তমাকে নিয়ে সিদ্ধান্ত নেন এই রাতে তারা থানায় যাবেন। তবুও শেষবারের মতো দরজার দিকে তাকিয়ে আছেন কোনো ভালো সুসংবাদ পাওয়ার উদ্দেশ্যে, কারণ ছেলে তার পরিচিত বন্ধু বান্ধবদের নিয়ে গেছে তার দিদিকে খুঁজতে। ছেলেটা ফিরে এলেই তারা রওনা দেবেন থানার উদ্দেশ্যে। এরই মধ্যে হাতের মুঠো ফোনটি বেজে ওঠে। চমকে রঞ্জনবাবু ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে একটি কণ্ঠস্বর। হ্যালো, আমি ইলেকট্রনিক কমপ্লেক্স থানা থেকে এসআই তপেন হালদার বলছি। শাশ্বতী শাহ আপনার কে হন? স্যার, আমার মেয়ে। আপনারা প্লিজ কাইন্ডলি একটু পিজি হসপিটালে চলে আসুন, ওনাকে এমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে। রঞ্জনবাবু ফোনটা রেখেই ধপ করে সোফায় বসে পড়লেন। তমা দেবী রঞ্জনবাবুর এভাবে বসে পড়া দেখে ভয় পেয়ে বললেন, কার ফোন এসেছিল? শাশ্বতীর কোনো খোঁজ পেলে? কি হলো বলছো না কেন? আমার মেয়ে ঠিক আছে তো? কি হলো বলো। তমা দেবীর প্রশ্ন শুনে কিছুটা সম্বিত ফিরে পেলেন রঞ্জনবাবু। তারপর কিছুক্ষণ আগের কথোপকথন তুলে ধরলেন। তমা দেবী মুখে আঁচল চেপে ডুকরে কেঁদে উঠলেন ভয়ে। মনে মনে নানান চিন্তা আসতে লাগলো মেয়ের সম্পর্কে। এদিকে রঞ্জনবাবু তাড়াতাড়ি ফোন লাগালেন ছেলে সৈকতের কাছে। এপাশ থেকে নিচেরা রওনা হলেন আর সৈকতকে বললেন পিজিতে পৌঁছতে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলেন পিজি হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে। সৈকত তার বাবা এবং মাকে নিয়ে হসপিটালে পৌঁছতেই দেখা হলো এসআই তপন হালদারের সাথে। রঞ্জনবাবু এবং তমা দেবী পৌঁছতেই দুজনেই বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়লেন। এসআই তপন হালদার ওনাদেরকে শাশ্বতীর কেবিনে নিয়ে গেলেন। সৈকত এলো বাবা মায়ের পিছু পিছু। শাশ্বতীর কেবিনে ঢুকে তিনজনেই বেশ অবাক হলো। কেউ একজন সুদর্শন পুরুষ শাশ্বতীর বেডের পাশে চেয়ারে বসে আছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ চড়ানো অবস্থায় শুয়ে আছে শাশ্বতী। বাবা মাকে চোখ খুলে এক পলক দেখল সে। তমা দেবী মেয়ের এমন দশা দেখে টুকরে কেঁদে উঠলেন। দৌড়ে চলে গেলেন মেয়ের বেডে। অনুনয় বিনয় করে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন ঠিক এমন অবস্থা হলো কিভাবে। শাশ্বতী তার মায়ের দিকে তাকিয়ে ধীরে সুস্থে বলল, মা, আমি অফিস থেকে ফেরার সময় একটা ট্যাক্সি নিয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় ওটা খারাপ হয়ে যায়। এমন জায়গায় খারাপ হয় যেই জায়গাটা খুব নিরিবিলি ছিল। ওখান থেকে পায়ে হেঁটে মেন রোডে এসে বাস কিংবা ট্যাক্সি পেতাম। তাই ফাঁকা জায়গায় গিয়ে আসার সময় কিছু মাতালের খপ্পরে পড়ি। ওদের থেকে পালিয়ে বাঁচতে একটা নির্ণয়ময় বিল্ডিংয়ে লুকিয়ে পড়ি। আমার দুর্ভাগ্যবশত মাতালগুলো ওখান থেকে চলে না গিয়ে সেখানে আশেপাশে খুঁজতে থাকে। আমি লুকিয়ে আড়াল থেকে সব পর্যবেক্ষণ করি। একসময় ওরা চোখের আড়াল হলে আমি সেখান থেকে বেরিয়ে আসতেই আবার ওদের চোখে পড়ে যাই। তখন রাত অনেকটা গড়িয়েছে, চারিদিকে শুনশান, জনমানবহীন জায়গাটা। কার কাছে সাহায্য চাইতাম বলো? উপায় অন্তর না পেয়ে তারপর দৌড়াতে দৌড়াতে কখন যে এলাম গাড়ির সামনে এসে পড়ে বুঝতে পারিনি। উনি সঠিক সময়ে ব্রেক না চাপলে হয়তো আমি মারাও যেতে পারতাম। তারপর উনি উদ্ধার করে হসপিটালে নিয়ে আসেন আর পুলিশে খবর দেন। তমা দেবী পীযূষের দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে অসংখ্যবার ধন্যবাদ জানালেন। পাশে দাঁড়িয়ে সৈকত সমস্ত কিছুই পর্যবেক্ষণ করল। রঞ্জনবাবু আপ্লুত হয়ে পীযূষের হাত দুখানি ধরে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বললেন, বাবা, তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। আরে না না আঙ্কেল, আমি এমন কিছুই করিনি। জাস্ট একজন সাধারণ মানুষ হয়ে একটি মানুষকে হেল্প করেছি, দ্যাটস ইট।
রঞ্জনবাবু আর তমাদেবী আপ্লুত নজরে পীযূষকে দেখতে লাগলেন। তমাদেবী কিছুটা হাসির রেশ মুখে টেনে বললেন, বাবা তোমার নাম কি? কোথায় থাকা হয়? আমার নাম পীযূষ দাশগুপ্ত, থাকি রবীন্দ্র সরোবর। পীযূষের নাম শুনে সৈকতের গলা শুকিয়ে আসে। নিজের কৃত কর্মের প্রতি ঘৃণায় মাথা নুইয়ে আসে। বারংবার ধিক্কার জাগে মনে, যে লোকটার ক্ষতি করার জন্যে সে ওই বিকৃত মানসিকতার মানুষদের সাথে হাত মিলিয়েছে, সেই লোকটাই তার পরিবারের সম্মান বাঁচিয়েছে, তার বোনকে বিপদের হাত থেকে রক্ষা করে তাকে নতুন জীবন দান দিয়েছে। অপরদিকে পীযূষকে দেখে তার প্রতি এক সূক্ষ্ম অনুভূতির সঞ্চার হয় শাশ্বতীর হৃদয়ে। অতিরিক্ত রাত হয়ে যাওয়ায় পীযূষ আর বেশিক্ষণ না দাঁড়িয়ে প্রস্থান করলো নিজের বাড়ির উদ্দেশ্যে। আর তার যাওয়ার দিকে দুই জোড়া দৃষ্টি তাকিয়ে রইল। এক জোড়া দৃষ্টিতে শুধুই মুগ্ধতা, আর এক জোড়াতে শুধু কৃতজ্ঞতা। রৌদ্র দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে আর বদ্ধ রুমে পায়চারি করছে। এই মুহূর্তে মস্তিষ্কের শিরা উপশিরা বেকল হওয়ার সমান। তানিয়ার হাতের আঁচিহ্ন দিয়ে আঁকা ট্যাটুটা দেখে আর এক মুহূর্তও বুঝতে বাকি নেই এই সমস্ত চক্রান্তই তানিয়ার করা। তানিয়া করেছে একথা ভেবে আকাশ পাতাল সব এক হয়ে যাচ্ছে চিন্তায়। এটাও কি সম্ভব? তানিয়া তো নীতির বোন, সে এটা কিভাবে করতে পারে? ভাবতে ভাবতে মাথা চেপে বসে পড়ে বেডে। তারপর আস্তে ধীরে নিজেকে শান্ত করে। ধীরে ধীরে ফোন লাগায় ইন্সপেক্টর খানের কাছে। ইন্সপেক্টর খানকে সবকিছু বলার পর তিনি সন্ধ্যার পর মিট করতে বলেন রুদ্রকে। এদিকে তানিয়া তার মায়ের হাত ছাড়িয়ে মাকে বুঝিয়ে শুনিয়ে তার ফ্ল্যাটে পাঠিয়ে দেয়। তারপর ভেজা ড্রেসটা পাল্টে নেয় নিজের রুমে এসে। তাকিয়ে থাকে রুদ্রের রুমের দিকে। সেই যে রুমে দরজা আটকে বসে আছে, এখনো বের হয়নি সে। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার থেকে যতই দূরে পালানোর চেষ্টা করো না কেন রুদ্র, তোমাকে আমি আমার করেই ছাড়বো, বাই হুক অর বাই কুক। তখন ঘড়িতে প্রায় 6টা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সন্ধ্যা বলতে 6টাই বোঝায়, কিন্তু দিল্লিতে তখন বিকাল 6টা। সূর্যাস্ত হয় 7:45টার দিকে। যাই হোক, একটা রেস্টুরেন্টে বসে আছে রুদ্র এবং ইন্সপেক্টর খান একদম মুখোমুখি। জায়গাটি রেস্টুরেন্টের একটা প্রাইভেট কেবিন। আলোচনা চলছে দুজনের মধ্যে গভীর থেকে গভীরভাবে। অনেক কিছু শোনার এবং আলোচনার পর ইন্সপেক্টর খান রুদ্রকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার সেনগুপ্তা, আমাদের হাতে এমন কোনো প্রমাণ নেই যার ভিত্তিতে আমরা মিস তানিয়াকে গ্রেফতার করব। তবে আমরা চাইলেই বুদ্ধি খাটিয়ে প্রমাণ জোগাড় করতে পারি। কিভাবে? আপনার এতক্ষণের কথাবার্তা শুনে যেটা মনে হলো, মিস তানিয়া আপনাকে পাগলের মতো ভালোবাসেন। আই মিন টু সে লাইক সাইকো। একমাত্র আপনিই পারেন ওনার মুখ থেকে কথা বের করতে। আমি সত্যি বুঝতে পারছি না ইন্সপেক্টর, আপনি কি বলতে চাইছেন? আমি কিভাবে পারবো এই সমস্ত? ওই মেয়েটাকে দেখলেই এখন বর্তমানে আমার শরীর কিরবির করছে, মনে হচ্ছে গলা টিপে এখানেই মেরে ফেলি। রিল্যাক্স মিস্টার সেনগুপ্তা, জাস্ট রিল্যাক্স। এতদিন পর্যন্ত আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা প্রকৃত অপরাধীকে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আজ তাকে আমরা চিনি। এখন শুধু প্রমাণটুকু হাতে পাওয়ার অপেক্ষা। আপনি বাড়িতে গিয়ে ভাবুন কিভাবে ওনার মুখ থেকে কথা বার করবেন, আর আমিও ভাবতে থাকি। রুদ্র মাথার চুল খিঁচিয়ে ধরে বসে থাকে। মাথায় এই মুহূর্তে কোনো প্ল্যানই কাজ করছে না। হঠাৎ মাথায় আসে দাদা শুভ্র আর পীযূষের কথা। এই সমস্ত বিষয়গুলোই সূক্ষ্ম বুদ্ধি একমাত্র পীযূষের মাথা থেকেই বের হয়। তাই আর সময় ব্যয় না করে দাদাকে আর পীযূষকে কল লাগায়। ওপাশ থেকে তারা ফোন রিসিভ করতেই ইমিডিয়েট দিল্লিতে চলে আসতে বলে। কারণ জানতে চাইলে জানাই তারা এলেই বলবে। নির্মলা দেবী আর দেবর্ষী ও তনুশ্রীর সামান্য সামান্য অস্বাভাবিকতা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছে। তনুশ্রীর খাবার খাওয়ার চাহিদা কমে গেছে। চোখমুখ সবসময় ক্লান্তিতে আচ্ছন্ন। রান্নাঘরে ঢুকেই বেশিরভাগ সময় নাকে রুমাল চাপা দিয়ে থাকে। অসময়ে ঘুমায়। বেশিরভাগ সময়ই ফ্যাচ ফ্যাচ করে কাঁদে। নির্মলা দেবী সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকেন তনুশ্রীর দিকে। সন্দেহজনক চিন্তাটা খুঁচিয়ে ওঠে মনের মধ্যে। না পেরে একদিন বলেই ফেললেন দেবর্ষীকে, দেব, মেয়েটার শারীরিক অবস্থা আমার ঠিক ভালো ঠেকছে না, কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। মানে? ভালো করে দেখ, তাহলে তুই নিজেই বুঝতে পারবি। তনুশ্রীর খাওয়া দাওয়া হাব ভাব দেখে তো মনে হচ্ছে বিষয়টা অন্য কিছু, মানে মেয়েটা প্রেগনেন্ট। তুমিও না মা, ওর প্রেগনেন্সির মতো কিছু দেখলে আমি বুঝবো না? আমি একজন ডাক্তার, আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়, ঠিক আছে?
আসলে কিছুদিন আগে যে ভয়ানক পরিস্থিতি থেকে ও বেরিয়ে এসেছে, সেখানে দাঁড়িয়ে শারীরিক দুর্বলতা তৈরি হওয়াটা স্বাভাবিক বিষয়। আর এইসব থেকেই খাবারে অনীহার সৃষ্টি হয়েছে। যাকে তুমি যখন বলছো, আর বেশ কিছুদিন দেখো, তারপর না হয় আমি নিজে ওকে আমার হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে নেব। ছেলের কথা শুনে নিশ্চিন্ত হলেও নির্মলা দেবীর মন থেকে সন্দেহটা দূর হলো না। ওদিকে দেবর্ষী বরাবরের মতোই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তনুর নিষ্পাপ মুখের পানে। পীযূষের পিছনে দাঁড়িয়ে অনু নিজের হাইট মাপছে, আর অনুর এই বাচ্চামো আয়নায় দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে করতে দেখছিল পীযূষ। 5 ফুট 11 ইঞ্চি হাইট আর জিম করা দৈত্যের মতো ফিগার পীযূষের, সেখানে 5 ফুট 3 ইঞ্চি আর 50 কেজি ওজনের অনু নেহাতি বাচ্চা পীযূষের কাছে। অনুর কাজকর্ম দেখে পীযূষ ঠোঁট কামড়ে হাসে। পীযূষ যখন নিজের চুল ঠিক করছিল, হাতের বাইসেপগুলো ফোল্ড করা হাতের মাঝে ফুলে আটকে যাচ্ছিল। তা দেখে পেছন থেকে অনু নিজের হাত এগিয়ে মাসেল ফোলানোর চেষ্টা করলো, কিন্তু ব্যাড লাক, বেচারির সরু সরু হাতগুলোতে মাসেল আর ফোলানো না। হাত ঝাড়া দিয়ে ঠোঁট বাঁকিয়ে দাঁড়িয়ে রইল পীযূষের পেছনে। পীযূষ তা দেখে আর এক দফা হাসলো। পীযূষের হাসি চোখে পড়তেই ধ্যাত বলে দৌড়ে চলে গেল ব্যালকনিতে। পীযূষ বোকা অনুর অভিমান বুঝতে পেরে পেছন পেছন সেও গেল ব্যালকনিতে। তারপর পেছন থেকে জড়িয়ে ধরল অনুকে। পীযূষের আকস্মিক ছোঁয়া পেয়ে কেঁপে উঠল অনু। ঝিম করা প্রশস্ত বুকে ঠেকল অনুর মাথা। শক্তপোক্ত হাত দুটো দিয়ে টেডি বিয়ারের মতো অনুকে চেপে ধরল সেই শক্ত চওড়া বুকের মাঝে পীযূষ। প্রথম অনু একটু ছোটাছুটির চেষ্টা করলেও পরক্ষণে মিশে রইল সেই প্রশস্ত চওড়া বুকের মাঝে। এ যেন এক পরম শান্তির জায়গা। দুজন ভালোবাসার মানুষ একে অপরের মাঝে হারিয়ে পীযূষ অনুকে বুকের মাঝে চেপে কপালে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দেয়। অনুও বিড়াল ছানার মতো লেপ্টে থাকে তার প্রাণপ্রিয় পুরুষের হৃদ মাঝারে। তারপর পীযূষ ধীরে ধীরে অনুর কানের কাছে বলে, আমারে কয়েকদিনের জন্য দিল্লি যেতে হবে। তোমাকে তোমার বড় মার কাছে রেখে আসবো সেই কদিন। অনু মুখ তুলে তাকায়, বোঝার চেষ্টা করে পীযূষ তাকে কি বলতে চাইছে আসলে। পীযূষ আবার বলে, রুদ্রদার বিশাল কিছু একটা প্রবলেম হয়েছে। আমাকে আর শুভ্র দাদা ভাইকে ইমিডিয়েট সেইখানে যেতে বলেছে। আজ দুপুরে ফ্লাইট। অনু চিন্তায় মুখটা কাছুমাছু করে নেয়, তারপর ধীরে ধীরে বলে, আমাকেও নিয়ে চলুন না, কতদিন তনুদিকে দেখি না। তোমার না ফার্স্ট সেম পরীক্ষা শুরু, এক্সাম না হলে নিয়ে যেতাম। তাছাড়া এবার নিয়ে যাইনি, তাতে কি হয়েছে? এর পরের বার নিশ্চয়ই নিয়ে যাব। তাও তাড়াতাড়ি তৈরি হয় না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। তোমাকে তোমার বড় মার কাছে পৌঁছে দিয়ে শুভ্র দা ভাই আর আমি বেরোবো। অনু মুখটা কাছুমাছু করে চলে যায় নিজের জিনিসপত্র গোছাতে। ঠিক এরই মাঝে পীযূষের ফোনে একটা রিংটোন বেজে ওঠে। তাকিয়ে দেখে ইনবক্সে একটি আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। ওপেন হতেই চোখ মুখ শক্ত হয়ে যায়। মেসেজটা বার কয়েক পরে। লাইনের প্রত্যেকটি কথা মস্তিষ্কে গেঁথে নেয়। তারপর ফোন লাগায় কোনো এক জায়গায়, তারপর বলে, কাজটা যেন পারফেক্টলি হয়, কোনো রকম ভুল ত্রুটি আমি বরদাস্ত করব না। দিল্লির এক 5 স্টার হোটেলে একটা রুমে গভীর মিটিংয়ে ব্যস্ত 4টি মাথা, রুদ্র, শুভ্র, পীযূষ আর ইন্সপেক্টর খান। তনুশ্রীর সাথে ঘটা ঘটনা শুনে শুভ্র সেই পরিমাণে রেগে গেছে রুদ্রের উপর। তার উপর প্রায় 1.5 মাস হতে চলল মেয়েটা নিখোঁজ, অথচ সে তাদের কাউকে জানানোর প্রয়োজন মনে করেনি। এটা যেন শুভ্র মানতেই পারছে না। এদিকে পীযূষ তানিয়ার চক্রান্তগুলো শুনে মাথায় হাত দিয়ে বসে আছে। ভাবনার ঊর্ধ্বে উঠে গেছে তার চিন্তা। তারপর সর্বসম্মুখে বিড়বিড় করে বলে ওঠে, মেয়েটা যে সাইকো তা তো আগে থেকেই জানতাম, কিন্তু তাই বলে এত বড় একটা চক্রান্ত করবে, আই ক্যান জাস্ট বিলিভ ইট। কথাটি প্রত্যেকের কানেই যায়। ব্যাপারটা সম্পর্কে খুলে বলতে বলে ইন্সপেক্টর খান। তখন পীযূষ নীতির আর রুদ্রের বিয়ের দিনের সেই ভয়াবহ পাগলামির ঘটনাটা জানায় সকলকে। রুদ্র সহ বাকি 3 জন হতভম্ব হয়ে যায় ঘটনাটি শুনে। আবার গম্ভীর চিন্তায় লীন হয় প্রত্যেকে। উপায় খুঁজে বার করতে থাকে কিভাবে তানিয়ার মুখ থেকে সত্যিটা বার করবে। বেশ কিছুক্ষণ চিন্তা করতে করতে পীযূষ হঠাৎ ইউরেকা বলে চেঁচিয়ে ওঠে,
বাকি তিনজন অবাক হয়ে তাকায় তার দিকে। পীযূষ এক গাল হেসে ওর মাথায় আসা প্ল্যান পুঙ্খানুপুঙ্খভাবে বাকি তিনজনের সঙ্গে আলোচনা করে। তারপর চার হাত একে অপরের সঙ্গে মেলায়, প্রত্যেকের ঠোঁটে ফুটে ওঠে কুটিল হাসি। এ যেন এক ভয়াবহ যুদ্ধে নামার অগ্রিম প্রস্তুতি। তবে এরা হয়তো কেউই জানে না ঠিক যে সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে এরা পা বাড়িয়েছে, সেখানে না জানি আরও কত কিছু রহস্য উন্মোচিত হয়। সময় দেবে তার জবাব, কারণ ধ্রুব সত্য একটাই, সত্য কখনো চাপা থাকে না, সে একদিন না একদিন উন্মোচিত হবেই, মেঘে ঢাকা সূর্য কিরণের মতো। আজ কতদিন হয়ে গেল পীযূষ তার মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে মেশে না। সুপ্রিয়া দেবী মনে মনে খুবই কষ্ট পান। মেয়েটা চলে গেছে প্রায় 2 বছর হতে চলল। বর্তমানে তো ছেলেটি তার একমাত্র অবলম্বন। একমাত্র মেয়ে নীতিকে হারিয়ে মনের মাঝে যে শূন্যস্থান তৈরি হয়েছিল, তা তিনি তার একমাত্র বোনের মেয়েকে দিয়ে পূরণ করতে চেয়েছেন সব সময়ই। আর তানিয়াও তাকে কখনো নীতির অভাব বোধ হতে দেয়নি। কিন্তু তবুও পুরুষের কেন জানি তানিয়াকে একটুও পছন্দ হয় না। এদিকে দেখো, প্রায় 15-16 দিন হতে চলল ছেলেটা বাড়িতেই আসে না। ফোন করলেই বলে কাজে ব্যস্ত, অন্য ফ্ল্যাটে আছে। সুপ্রিয়া দেবী সকলের অলক্ষ্যে চোখের জল মুছলেন। কেউ বোঝে না তাকে, কেউই না। রান্নাঘরে টিফিন বাটিতে আজকের দুপুরের খাবারগুলো প্যাক করে ব্যাগে ভরলেন, কারণ তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে করেই হোক আজ ছেলের অফিসে গিয়ে ছেলের রাগ ভাঙাবেন আর নিজের হাতে খাওয়াবেন। তারপর সকাল 11টার দিকে গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লেন পীযূষের অফিসের উদ্দেশ্যে। অফিসে নিজের ডেস্কে কাজে ব্যস্ত তখন প্রত্যেকেই। ঘড়িতে তখন 12টা বেজে 10 মিনিট। চিত্রা মাত্রই নিজের ডেস্ক থেকে উঠে কফি নিতে এসেছিল। পীযূষের কেবিনের পাশেই তার ডেস্ক। কফি নিয়ে ফিরে আসতেই দেখা হয়ে যায় সুপ্রিয়া দেবীর সাথে। কয়েক পলক দাঁড়িয়ে দেখেই কফির মগটা টেবিলে রেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আন্টি বলে। এদিকে সুপ্রিয়া দেবী চিত্রার হঠাৎ আগমনে হকচকিয়ে যান। কিছু সময় লাগে তার পরিস্থিতিকে বুঝে উঠতে। বেশ খানিকক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থেকে চিনতে পারেন তাকে। আরে চিত্রা যে, তুমি এখানে কি করছো মা? আন্টি, আমি এই অফিসেই চাকরি করি, কিন্তু আপনি হঠাৎ এখানে? পীযূষের সাথে দেখা করতে এসেছি মা। কেন, সকালে দেখা হয়নি? মানে পীযূষ তো সকালে বাড়ি থেকেই বের হয়েছে, তাই না? যদি সেরকমটাই হতো তাহলে কি আর এত দূরে ছুটে আসতাম ছেলের দেখা পেতে? চিত্রার বুদ্ধিমান মস্তিষ্ক বুঝে নিল ব্যাপারটার মধ্যে কোনো কিন্তু আছে। তাই এদিক ওদিক তাকিয়ে সুপ্রিয়া দেবীর হাত টেনে ধরে নিয়ে অফিস ক্যান্টিনে নিয়ে গেল। সেখানেই ফাঁকা চেয়ার টেবিলে দেখে বসলো দুজনে। তারপর সুপ্রিয়া দেবী জানতে পারলেন পীযূষ এখানে নেই, আউট অফ কলকাতা গেছেন কোনো এক কারণে। সুপ্রিয়া দেবী নিজের চোখের জল ছেড়ে দিলেন। ছেলেটা কলকাতাতে নেই, অথচ তিনি জানেনই না। তাকে একবারও বলার প্রয়োজন মনে করেনি ছেলেটা। তাই মনের কষ্ট আর চেপে না রেখে বলেই ফেললেন চিত্রার সামনে। আজ প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেল ছেলেটা আমার বাড়িতে ফিরে না। তুমি তো মনে হয় জানো না আমার নীতি মারা গেছে প্রায় 2 বছর হতে চললো। ওই ছেলেটাই তো আমার শেষ ভরসা। আমার শিবরাত্রির সলতে তবুও এত অবহেলা করে। তোমরা দুজন তো রিলেশনশিপে ছিলে তাই না? তাহলে বিয়ে কবে করছো? বলতে বলতে নিজের চোখ মুছলেন। চিত্রা যেন এটারই অপেক্ষা করছিল। সুযোগও পেয়ে গেল। মনে মনে একটা হাসি দিয়ে নিজেও দু চোখে জল এনে বলতে শুরু করলো। আন্টি, আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। পীযূষ আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। ও মা, কেন? তোমার মতো একজন রূপবতী গুণবতী মেয়েকে আমার ছেলে রিজেক্ট করে ব্রেকআপ করবে, কিন্তু কেন? এক কালনাগিনীর খপ্পরে পড়েছে পীযূষ। কি? হ্যাঁ আন্টি, জানেন মেয়েটার চরিত্র ভালো নয়। এই কথা আমি পীযূষকে বহুবার বুঝিয়েছি, কিন্তু বোঝেনি। উল্টো আমাকে খারাপ কথা শুনিয়ে ব্রেকআপ করে নিয়েছে। আর মাঝখানে যাও বা একটু বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেটাও শেষ করে দিয়েছে। সুপ্রিয়া দেবী অবাক হলেন, ভেতরে ভেতরে রেগেও গেলেন। সুপ্রিয়া দেবীর মুখের ভাব দেখে চিত্রা আরো আগুন লাগাতে বলল। জানেন আন্টি, মেয়েটা না খুব গরিব ঘরের মেয়ে, কিন্তু দেখতে পরীর মতো সুন্দরী। তার চেয়ে বড় কথা হলো মেয়েটা অনেক ছেলের সাথে রিলেশন করে। টাকাওয়ালা ছেলে দেখলেই পটিয়ে নিজের শরীর দেখিয়ে বশ করে রাখে। এমনকি কিছুদিন আগে একটা হোটেলে গিয়ে পুলিশের হাতে ধরাও পড়েছিল।
সেই সমস্ত ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ওয়েট, 1 মিনিট, আমার কাছে এই মেয়েটার কিছু ছবিও আছে, দাঁড়ান দেখাচ্ছি। বলেই ফোনের গ্যালারিতে কিছু খুঁজতে থাকে। কিছু সময় পর পেয়ে সেগুলি সুপ্রিয়া দেবীকে দেখায়। সেগুলো দেখা মাত্রই সুপ্রিয়া দেবী নাক মুখ কুঁচকে নেন। ছি ছি ছি, আজকালকার মেয়েরা এত অসভ্য হয়ে গেছে। ছি, সরাও সরাও আমার চোখের সামনে থেকে। আমার ছেলে এই কালনাগিনীর হাতে পড়েছে, আমি তো ভাবতেই পারছি না। কতদিন হয়ে গেল আমার ছেলেটা বাড়িতে আসে না। তাহলে কি তুমি চেনো এই মেয়েটা কোথায় থাকে? একে এখন আমি কোথায় পাবো? এই মেয়েটাকে মেবি কলেজে পাওয়া যেতে পারে, চলুন আমার সাথে, আমি দেখা করিয়ে দিচ্ছি। সবেমাত্র অনুর কলেজ ছুটি হয়েছে। প্রচণ্ড গরমে ঘেমে আস্তে আস্তে হেলতে দুলতে গাড়ির কাছে এসে হেঁটে আসছিল। মনটা ভালো নেই তার। কাল দুপুরের ফ্লাইটে পীযূষ দিল্লিতে চলে গেছে। মনটা এই মুহূর্তে ওর ভীষণ খারাপ। বিগত 15 দিনের পীযূষের সাথে এক গভীর মায়ায় জড়িয়ে গেছে। টুকুর টুকুর মারামারি আর ঝগড়াঝাটি করেই কাটিয়েছে সময়, কিন্তু এই মুহূর্তে একটা মিনিট সময় কাটাতেও অনুর যেন মনে হচ্ছে এক যুগের সমান। গেটের কাছে আসতেই বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। কলেজের সামনে কফি শপটা দেখে মনে পড়ে গেল পুরনো দিনের কিছু স্মৃতি। এই কফি শপের সামনেই মাঝে মাঝেই পীযূষের কালো রঙের স্করপিওটা দাঁড়িয়ে থাকতো। মাঝে মাঝে ফুটপাতের উপর দিয়ে হেঁটে গেলেই পেছন থেকে হুটহাট কোথা থেকে জানি এসে বকা লাগাতো। কখনো কখনো হুটহাট হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে নিজের মনের মতো ঘোরাতে নিয়ে চলে যেত। এসব কথা ভাবতেই চোখ দুটি ছলছল করে উঠল অনুর। সেগুলি গড়িয়ে পড়ার আগেই ওড়না দিয়ে ঘাম মোছার বাহানায় আলতো করে মুছে নিল। তারপর হাঁটা লাগালো আবার সামনের দিকে। গাড়ির কাছে পৌঁছবে ঠিক এমন সময় পেছন থেকে ডাক দিল একজন বয়স্ক মহিলা। এই মেয়ে, শুনছো? আন্টি আমায় ডেকেছেন? হাতের ইশারায় কাছে আসতে বললে অনু ভদ্র মহিলার কাছে গিয়ে দাঁড়ায়। তখন ভদ্র মহিলা নিজের গাড়ি দেখিয়ে বলল, ভেতরে গিয়ে বসো, তোমার সাথে দরকারি কথা আছে। অনু অপরিচিত একজন মহিলার থেকে এমন কথা শুনে ভয় পেয়ে যায়। আমতা আমতা করতে থাকে। সুপ্রিয়া দেবী অনুর ভয় পাওয়া দেখে আরো রেগে যান। জোরে একটা ধমক লাগিয়ে বলেন, তোমায় ভেতরে বসতে বলেছি না? যাও ভেতরে গিয়ে বসো। ইম্পর্টেন্ট কথা শেষ হয়ে গেলেই আমি তোমাকে তোমার গাড়ির কাছে পৌঁছে দেব। ভয় পেয়ে অনু গাড়ির মধ্যে যেয়ে বসে। তারপর সুপ্রিয়া দেবীর ড্রাইভার নিয়ে যায় একটি ফাঁকা রেস্টুরেন্টে, যেখানে আগের থেকেই চিত্রা বসেছিল। এদিকে অনু রতনকে সুপ্রিয়া দেবীর গাড়ির পিছনে পেছনে আসতে বললে রতনও সেই রেস্টুরেন্টের সামনে গাড়ি নিয়ে পৌঁছে যায়। রেস্টুরেন্টের ভিতরটা এসির হাওয়ায় যেন একটু বেশি শীতল। লোকজনও খুব হালকা পাতলা। চারিদিক থেকে সফট মিউজিক ভেসে আসছে। একটা সুন্দর টেবিলে গিয়ে সুপ্রিয়া দেবী বসলেন অনুকে নিয়ে। এদিকে অনু চিত্রাকে আর সুপ্রিয়া দেবীকে দেখে মনে মনে ভয় শেষ। সুপ্রিয়া দেবী অনুর চোখে চোখ রেখে বললেন, নাম কি তোমার? অনুশ্রী মণ্ডল। বাবা মা কোথায় থাকেন? গ্রামের বাড়িতে। বাবা কি কাজ করেন? চাষবাস। বাবা, আজকাল চাষির মেয়েরা শহরে দামি গাড়ি চড়ে কলেজে যাওয়া আসা করে, জানতাম না তো। যাই হোক, তোমার দেখছি বিরাট উন্নতি। অনু কিছু না বুঝেই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সুপ্রিয়া দেবীর দিকে। সুপ্রিয়া দেবী তার নিজের চোখ মুখ শক্ত করে বলল, আমার ছেলেকে ছেড়ে দিতে ঠিক কত টাকা চাই তোমার? আপনি কি বলছেন আন্টি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেয়াদবি আমার একদমই পছন্দ নয়। আমার ছেলের পেছনে ছাড়তে ঠিক কত টাকা চাই তোমার? কে আপনার ছেলে? আমি তাকে চিনি না। তাই নাকি? পীযূষকে তুমি চেনো না? পীযূষের নাম শুনতেই চোখ মুখের ভাব পাল্টে যায় অনুর। সুপ্রিয়া দেবী অনুর ডান হাতটা আরো শক্ত করে চেপে মুড়িয়ে ধরে বলে ওঠেন, কি হলো, বললে না যে? আমি কোনো দিনও ওনাকে ছাড়বো না, মরে গেলেও না। সুপ্রিয়া দেবী রাগে থরথর করে কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। সাথে অনুকেও টেনে হিঁচড়ে দাঁড় করান। সুপ্রিয়া দেবীর রুদ্র রূপ দেখে অনু ততক্ষণে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। সুপ্রিয়া দেবী অনুর নাকার শুনে রাগে হিতাহিত জ্ঞান ভুলে ঠাস করে চর বসিয়ে দিলেন অনুর গালে। তারপরে চিৎকার করে বলে ওঠেন, নষ্টা মেয়ে কোথাকার! তুই এমনি এমনি আমার ছেলেকে ছাড়বি না, তাই না? তোর কি অবস্থা করি আমি তাই দেখ।
বলেই প্রহার করতে উদ্ধত হলেন। পরিস্থিতি আউট অফ কন্ট্রোল দেখে তাড়াতাড়ি চিত্রা নিজের চেয়ার ছেড়ে উঠে সুপ্রিয়া দেবীকে থামালেন। সুপ্রিয়া দেবী রাগে গজগজ করছেন তখনও। চিত্রা অনুর হাত টেনে ধরে রেস্টুরেন্টের বাইরের গেট পর্যন্ত নিয়ে এসে কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, কি যেন বলেছিলে সেদিন তুমি, পীযূষকে কখনোই নাকি তুমি ছাড়বে না, তাই না? আজকে কেমন লাগলো? কান খুলে শুনে রাখো, আমাদের মধ্যে যতই ব্রেকআপ হয়ে যাক না কেন, পীযূষ আমার ছিল আর আমারই থাকবে। তোমাকে দুধে পড়া মাছের মতো তুলে বাগানে ফেলে দিতে আমার সামান্য একটুখানি সময়ও লাগবে না। তাই বলছি, এখনো সময় আছে, শুধরে যাও, নয়তো তোমার ভবিষ্যৎ আরো খারাপ করে দেব। মাইন্ড ইট। বলেই অনুকে এক প্রকার ছুঁড়ে মারল বাইরের দিকে। অনু পড়তে পড়তেও নিজেকে সামলে নিল। তারপর চোখের জল মুছতে মুছতে দৌড়ে এসে গাড়িতে এসে বসলো। রতন অনুর অবস্থা দেখে বারংবার জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, কিন্তু বরাবরের মতোই অনু নিরুত্তর। রতন পরিস্থিতির ভয়াবহতা দেখে দ্রুত ড্রাইভ করে নিয়ে এলো বাড়িতে সরোজিনী দেবীর কাছে। এদিকে রেস্টুরেন্টের সবাই এই ঘটনায় মারাত্মক আকারে বিনোদন পেয়েছে, সেটা তাদের চোখমুখ দেখলেই বোঝা যাচ্ছে। চিত্রা সুপ্রিয়া দেবীকে এক গ্লাস ঠান্ডা শরবত খেতে দিয়ে চুপচাপ বসে থাকলে সুপ্রিয়া দেবীর পাশে মনে মনে নিজের কাজে নিজেই নিজেকে হাজারবার বাহবা দিতে লাগলেন। পীযূষের প্ল্যানিং মতো রুদ্র আজকে পুরোপুরি প্রস্তুত। রাতে সমস্ত কিছু গুছিয়ে পারফেক্ট করে রেখেছে। তখন ঘড়িতে সকাল 8টা বাজে। তানিয়া ঘুম থেকে উঠে কিচেনে যখন কফি বানাচ্ছিল, ঠিক সেই সময় রুদ্র এলো তার কাছে। তানিয়া, 2 কাপ কফি নিয়ে আমার রুমে আসবে? একটু দরকারি কথা ছিল তোমার সাথে। রুদ্রের কথাই তানিয়া যেন আকাশের চাঁদ হাতে পেল। খুশিতে তার পাগল পাগল অবস্থা। এতদিন তো শুধু সে এটাই চেয়েছিল যে রুদ্র তার প্রতি একটু তাকাক, একটু ধ্যান দিক। আজ যেন কোনোভাবে সেই ধ্যান সত্যি হতে চলেছে, আজ যেন কোনোভাবেই সেই স্বপ্ন সত্যি হতে চলেছে বলে মনে হলো না তার। তাড়াতাড়ি করে 2 কাপ কফি করে নিয়ে গেল রুদ্রের ঘরে। রুদ্র তখন তার ব্যালকনিতে পাতানো সোফায় বসেছিল আর মনে মনে প্ল্যানিংয়ের সমস্ত কিছু গোছাচ্ছিল। তানিয়া ব্যালকনিতে প্রবেশ করতেই রুদ্র তানিয়ার হাত থেকে কফির কাপ দুটি নিয়ে বলল আলমারিতে গিয়ে ছবির অ্যালবামটা নিয়ে আসতে। তানিয়া যাওয়া মাত্রই একটি কফিতে হাইড্রোসের ড্রাগস মিশিয়ে দিল। অপর কফির কাপটি নিজে নিয়ে খেতে আরম্ভ করলো। তানিয়া ফিরে এসে অ্যালবামটি হাতে নিতেই রুদ্র চুপচাপ অ্যালবামটি নিয়ে কফি খেতে খেতে পাত্তা উল্টিয়ে উল্টিয়ে ছবিগুলো দেখতে লাগলো। আর এদিকে তানিয়াও চুপচাপ বসে নিজের কফি শেষ করতে লাগলো। এইভাবেই কেটে গেল প্রায় 30 মিনিট সময়। তানিয়াও প্রায় অধৈর্য হয়ে উঠেছে ততক্ষণে, কারণ এই 30 মিনিটে রুদ্র না একটা কথা বলেছে আর না একবার চোখ তুলে তাকিয়ে তাকে দেখেছে। তানিয়া খালি কাপ দুটো নিয়ে উঠতে নিলেই রুদ্র তাকে ডেকে আবার বসিয়ে দিল। তারপর নীতির একটা ছবি বার করে তানিয়ার সামনে ধরে বলল, তুমি জানো তানিয়া, নীতি আমাকে কি ভীষণ পরিমাণ ভালোবাসতো। আমাদের রিলেশনশিপ প্রায় 5 বছর কন্টিনিউ করার পর আমি 3 বছরের জন্য বিদেশ চলে গেছিলাম। মেয়েটা আমায় এতটাই পাগলের মতো ভালোবাসতো যে ওই 3 বছরে আমাকে আরও বেশি ভালোবেসে ফেলেছিল। তাই তো আমি ফিরে আসতেই এয়ারপোর্টে আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছিল। সেদিন আমি আর এক দফা প্রেমে পড়েছিলাম মেয়েটার। কথাগুলো শুনতেই কেমন জানি উত্তেজিত হয়ে পড়ল তানিয়া। তানিয়ার উত্তেজনার খেয়ালে আসতেই রুদ্র একের পর এক নীতির সাথে কাটানো মুহূর্তগুলো সুন্দর করে বিস্তারিত আলোচনা করতে লাগলো তানিয়ার সামনে। একসময় তানিয়া অধৈর্য হয়ে উঠল। উত্তেজনার পরিমাণ এত পরিমাণে বেড়ে গেল যে হুট করে রুদ্রের হাত ধরে কেঁদে উঠল। আমিও আপনাকে খুব ভালোবাসি রুদ্র, বিশ্বাস করুন, নীতির থেকেও বেশি ভালোবাসি আমি আপনাকে। তানিয়ার ছটফটানি দেখে রুদ্র বুঝলো ওষুধে কাজ করতে শুরু করে দিয়েছে। ফট করে তানিয়ার হাতটা ছাড়িয়ে চোখে রাগ টেনে রুদ্র বলল, আমি বিশ্বাস করি না, নীতির মতো ভালোবাসা আমাকে আজ পর্যন্ত কেউ বাসতে পারেনি। আমি সত্যি বলছি রুদ্র, বিশ্বাস করুন আমায়, আমি নীতির থেকেও আপনাকে বেশি ভালোবেসেছি। ভালোবাসলে তার প্রমাণ দিতে হয়। নীতি অহরহ তার প্রমাণ দিয়েছে যে সে সব থেকে বেশি আমাকে ভালোবাসতো। আমি যে নীতির থেকেও বেশি ভালোবাসি তার প্রমাণও আমার কাছে আছে। তাই নাকি? তা কি প্রমাণ শুনি। জানো, একবার একটা মেয়ে আমাকে ওর সামনে আই লাভ ইউ বলে প্রপোজ করেছিল।
বলে মেয়েটাকে ওর ঠাঁটিয়ে দুটো চর মেরেছিল। তাই নাকি? আর আমি যে নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য নিজের হাতে খুন করেছি। তুমি মিথ্যা বলবে আর আমি বিশ্বাস করে নেব? কখনো না। তুমি কারো খুন করতেই পারো না, তা আবার আমার জন্য? বিশ্বাস হচ্ছে না তাই না? আমি খুন করেছি, তাও নিজের হাতে। জানো কাকে? নীতিকে। জানতে চাও কিভাবে? ওর যখন লিভার পেন উঠেছিল তখন ওটিতে নিয়ে যাওয়ার আগে জাস্ট একটা ইনজেকশন দিয়েছিলাম। পাখি তো ভালোভাবে ডেলিভারি হয়ে গেল, কিন্তু নীতি ধীরে ধীরে রক্তশূন্য হয়ে উঠল। তারপর আর কি, ওর শরীরে রক্তের সেল ভেঙে রক্তশূন্য হয়ে গেল। ডাক্তাররা নিজেদেরকে বাঁচাতে রিপোর্টে লিখলো নীতি রক্তশূন্যতায় মারা গেছে। নিজেদের আর হসপিটালের রেপুটেশন বাঁচাতে একবার ওকে টেস্ট করে দেখলো না। টেস্ট করলে ওর শরীরে পয়জনটা ধরা পড়ে যেত। বলেই পাগলের মতো হাসতে লাগলো তানিয়া। এদিকে এত বড় একটা সত্যি জানতে পেরে রুদ্রের দোচোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুধারা। তানিয়া এবার নিজের হাসি বন্ধ করে রুদ্রের দিকে তাকিয়ে ওর চোখের জল দুহাতে মুছে বলল, আমি কতটা ভালোবাসি জেনে তোমার কান্না পাচ্ছে তাই না? আরও প্রমাণ চাও? আমি না তনুশ্রীকেও তোমার জীবন থেকে গেট আউট করে দিয়েছি। ওকেও ড্রাগস দিয়েছি। এতদিন হয়তো মরেও গেছে, কারণ যে পরিমাণ ড্রাগস ওর শরীরে গেছে নর্মালি ওর বেঁচে থাকার কথা নয়। তাহলে দেখেছো তো, আমি তোমাকে ভালোবেসে দুইটা খুন করেছি। এবার হলো তো প্রমাণ আমি তোমায় কত ভালোবাসি। এবার বলো তুমি আমায় ভালোবাসবে তো রুদ্র? রুদ্র আজ এই ভয়ানক সত্য জানতে পেরে একদম পাথর হয়ে গেছে যেন। এদিকে ল্যাপটপের স্ক্রিনে বসে বাকি 3 জন এবং পুলিশের বিরাট টিম এই সমস্ত কথাবার্তা রেকর্ড করে নিল। পীযূষ নিজের দিদির এহেন হত্যাকাণ্ডের ঘটনা শুনে সেও যেন পাথর হয়ে বসে আছে। কানে লাগানো ব্লুটুথে শুভ্র বারবার ডেকে চলেছে রুদ্রকে। বেশ অনেকক্ষণ ডাকাডাকির পর হুঁশে ফিরল রুদ্র। শুভ্র এপাশ থেকে রুদ্রকে কানে কানে বলল, মা এক্ষুনি ভেঙে পড়িস না। এই নরকের কীটটাকে শাস্তি না দিয়ে আমরা ছাড়বো না। তুই এখন যেভাবেই হোক ওকে কলকাতায় নিয়ে আসতে রাজি কর। আমরা সমস্ত প্রমাণগুলো নিয়ে আজই কলকাতায় রওনা দিচ্ছি। ইনফ্যাক্ট খান ও আমাদের সঙ্গে কলকাতা যাবে। আর একটা গুড নিউজ পাওয়া গেছে, তনু আর সেই অপরিচিত লোকটা যে বিমানে উঠেছিল, সিটি দিল্লি থেকে কলকাতাগামী বিমান ছিল। তার মানে তনু এখন কলকাতাতেই আছে। তাই এই মুহূর্তে আমাদের দিল্লিতে আর কোনো কাজ নেই। তুই শুনতে পাচ্ছিস আমি কি বলছি? রুদ্র চোখ বন্ধ করে সবটা শোনে। তারপর নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে মুখে হাসি ফুটিয়ে তোলে। তানিয়ার এক হাত ধরে বলে, সত্যি বলছো তানিয়া? আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আমায় এত ভালোবাসো। যাই হোক, আমি তোমার ভালোবাসার প্রকৃত মর্যাদা দিতে চাই। তোমায় বিয়ে করতে চাই। তোমার মাকে এক্ষুনি ফোন করে জানিয়ে দাও আমরা কলকাতা ফিরছি। ওখানে আমার বাবা মা পরিবার সবাই আছে। তোমার মিমিরাও তো ওখানেই থাকে। দুই পরিবারের সবাইকে নিয়ে নতুন বন্ধনে আবদ্ধ হব আমরা। তানিয়া এক প্রকার খুশি হয়েই তাড়াতাড়ি করে ফোন লাগায় নিজের মেয়ের মুখে। তার খুশির কথা শুনে তিনিও ভীষণ খুশি হন। সুপর্ণা দেবী ভাবতে থাকেন হয়তো তানিয়ার এত ভালোবাসা এবং আত্মত্যাগ রুদ্রের মন ছুঁয়েছে, তাই কলকাতায় নিজের পরিবারের সঙ্গে কথা বলে শুভ কাজটা করে নিতে চাইছে। তিনিও আর মানা করলেন না, সম্মতি জানালেন কাল সকালের ফ্লাইটে কলকাতা যাওয়ার জন্য। বিকালের আগে শুভ্ররা পৌঁছলো কলকাতায়। পীযূষ নিজের দিদির হত্যাকাণ্ড শুনে এতটাই আপসেট হয়েছিল যে অনুর কথা প্রায় ভুলেই গিয়েছিল। এয়ারপোর্টে নামতেই একটা আননোন নাম্বার থেকে ক্রমাগত কল আসছিল পীযূষের ফোনে। একসময় অতিষ্ঠ হয়ে ফোন রিসিভ করলো। তারপর ওপাশের ব্যক্তি কিছু বলেই ফোন রেখে দিতেই পীযূষের হোয়াটসঅ্যাপটা খুলে দেখে একটা ঠিকানা দেওয়া। পীযূষ এয়ারপোর্টের পার্কিং থেকে নিজের স্করপিওটা নিয়ে বেরিয়ে গেল সেই অ্যাড্রেসের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 1টা। পীযূষ নিজের বাড়িতে এসে পৌঁছলো। আজকে একই দিনে এত কিছু ঘটনা তার সামনে উন্মোচিত হওয়ায় মারাত্মক পরিমাণে আপসেট হয়ে পড়ল। মায়ের সাথে কথা বলতে চাইলো খুব করে, কিন্তু অনেক রাত হয়ে পড়ায় আর কথা হলো না। এদিকে সুপ্রিয়া দেবী পীযূষকে বাড়িতে আসতে দেখে মনে মনে খুশি হলেন। বেশি রাত হওয়ায় বিশেষ কিছু কথাবার্তা আর হলো না। মনে মনে ভাবলেন যা কথা বলার তিনি সকালেই বলবেন। তিনি এমন একটি কাজ করবেন যাতে পীযূষ আর বিপদগামী না হয়। সকাল তখন 8টা বেজে 35 মিনিট। কলিং বেলটা বেজে উঠল। সুপ্রিয়া দেবী
অনেক সকালে উঠেই বাড়িতে হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়েছেন। ব্রেকফাস্টে নানাবিধ খাবারের আয়োজন করছিলেন। কলিং বেল বেজে ওঠায় দৌড়ে গিয়ে দরজা খুলতেই সাদরে আপ্যায়ন করে আনলেন অতিথিদের বাড়ির ভেতরে। তারপর তাদেরকে বসতে দিয়ে দৌড়ে চলে গেলেন পীযূষকে ডাকতে। পীযূষ সারা রাত চিন্তা করে করে ভোরের দিকে একটু ঘুমিয়েছিল মাত্র। মায়ের হাঁক ডাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দরজা খুলে দিল। সুপ্রিয়া দেবী তাড়া দিলেন তাড়াতাড়ি গুছিয়ে ডাইনিংয়ে আসতে। পীযূষও মায়ের সাথে কালকের ব্যাপারটি নিয়ে কথা বলতে চাইছিল, তাই আর দেরি না করে একেবারে গুছিয়ে বের হয়ে এলো ডাইনিংয়ে এসে সোফায় চিত্রা এবং তার বাবা মাকে বসে থাকতে দেখে মাথার মধ্যে রাগটা চারা দিয়ে লাফিয়ে উঠল। তারপর গিয়ে বসলো সামনাসামনি একটা সোফাতে। আজ চিত্রা ডিপ গ্রেড কালারের একটা সিল্কের শাড়ি পরে এসেছে, চেহারায় একটা লাজুক লাজুক ভাব। এদিকে সুপ্রিয়া দেবী চিত্রার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে নানান রকম স্নেহমাখা কথাবার্তা বলে যাচ্ছিলেন, যা দেখে পীযূষের সহ্য হলো না। রেগে বলে উঠল, কাইন্ডলি আমাকে কি কেউ জানাবে অ্যাকচুয়ালি এইখানে হচ্ছে কি? আজ তোরা চিত্রার বিয়ের পাকা কথা বলতে ওর বাবা মাকে ডেকেছি। কেন, তুই খুশি হোসনি? ইয়ার কি হচ্ছে নাকি? আমি তোমাকে কখন বললাম যে চিত্রাকে আমি বিয়ে করব? তোর কেন বলতে হবে? আমি পছন্দ করেছি চিত্রাকে। আমি এই মেয়েকে বিয়ে করব না, কেন? কারণ আমি অলরেডি ম্যারিড, বিয়ে করে ফেলেছি আমি। তাই এক বউ থাকতে দ্বিতীয়বার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। যেন আকাশ থেকে পড়লেন সবাই। চিত্রা সোফা থেকে ফট করে উঠে দাঁড়িয়ে পড়ল। কি? সুপ্রিয়া দেবী তখনও শকের মধ্যে দাঁড়িয়ে আছেন। ওপাশ থেকে চিত্রা কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি মানি না, আন্টি পীযূষ মিথ্যা কথা বলছে। সুপ্রিয়া দেবী তখনও থ হয়ে দাঁড়িয়ে আছেন। চিত্রার প্যাচপ্যাচানি সহ্য হলো না পীযূষের। হঠাৎ করে জোরসে এক ধমক লাগিয়ে দিল। এরই মাঝে আবার কলিং বেল বেজে উঠল। এবার পীযূষ গিয়ে সরাসরি দরজা খুলতেই একজন লোক পীযূষের সঙ্গে হেঁটে এলো তাদের ডাইনিংয়ে। লোকটিকে দেখতেই হাতে পায়ে কাঁপন ধরল যেন চিত্রার। তার পিছন পিছন এলো কয়েকজন পুলিশ সঙ্গে লেডি কনস্টেবল।